আবৃত্তি অতিষ্ঠ হয়ে ধমকে ওঠে। এমনিতেই মাথা প্রচণ্ড ধরে আছে, তার উপর আরশানের লাগাতার প্রশ্নগুলো যেন মাথার কোণ ভারী বস্তু হয়ে আঘাত করছে। ওর ধমকে কেঁপে ওঠে আরশান। ফ্যাল ফ্যাল করে সেকেন্ড খানিক তাকিয়ে হঠাৎ ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আবৃত্তি পড়ল বিপাকে। এই ছেলে এবার আয়োজন করে কাঁদতে বসেছে। ও জানে এই কান্না শুধুমাত্র আজকের জন্য না, বিগত 1 মাস ধরে ধ্রুব কেন তাদের সাথে থাকে না তার কোনো যুক্তিগত জবাব আবৃত্তির নিকট হতে পায়নি। সেই জেদ মিলিয়ে এই কান্না। এখন কি করে এই ছেলেকে থামাবে? ও কি ইচ্ছে করে আলাদা করেছে বাবা ছেলেকে? তাহলে এখন ছেলের রসে কেন শুধুমাত্র সে পড়ছে? আবৃত্তি নিস্পন্দন দৃষ্টিতে আরশানের কান্না দেখল। আরশানের প্রতিটি অশ্রুকণা যেন ওর বুকে ফলা হয়ে বিঁধল। কি দোষ এই অবুঝ বাচ্চাটার? কেন এত ছোট বয়সেই ওকে বাবা মায়ের বিচ্ছেদের মতো জঘন্য সম্পর্কে জাদাকলে পিষ্ট হতে হলো? শত ভেবেও মস্তিষ্কের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেল না আবৃত্তি। আজকাল নিজের জন্য না, এই অবুঝ শিশুটার জন্য ওর কষ্ট হয়। মনে হয় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ওর এই নিষ্পাপ বাচ্চাটা। কি করবে আবৃত্তি? কিভাবে জীবনে বাকিটা পথ ও একা পাড়ি দেবে? আহসানের কান্নার শব্দে রুমে চলে আসেন আবৃত্তির মা। নাতির কান্না দেখে আঁচলে হাত মুছতে মুছতে চিন্তিত স্বরে শুধায়, কি হয়েছে? কাঁদছে কেন নানু ভাই? বকেছিস? আবৃত্তি জবাব দেয় না। হঠাৎ কিছু একটা ভেবে যন্ত্রের ন্যায় আওড়ালো। মা, তোমার ফোনটা নিয়ে আসো তো। আনছি, দাঁড়া। ফোনটা এনে দিতেই আবৃত্তি কাঙ্ক্ষিত নম্বরটিতে ডায়াল করে ফোনটা আহসানের দিকে বাড়িয়ে ধরে। ফোপাতে ফোপাতে সে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আবৃত্তি অবিচল গলেই বলল, নাও, তোমার বাবাকে বলো আজ স্কুলে আসতে। আহসানের এতক্ষণের ফ্যাচফ্যাচে কান্না নিমেষেই থেমে গেল। ফোনটা নিয়ে নাক টেনে টেনে কানে ধরল। আবৃত্তি হতাশার শ্বাস ফেলে ওর পাশে বসলো। অনেক হয়েছে, আর পালিয়ে বেড়াবে না ও ধ্রুব থেকে। আহসান ধ্রুবর সন্তান, এ সত্যটা তো বদলে যাবে না। তাছাড়া ধ্রুবর পাপের শাস্তি তার অবুঝ বাচ্চাটা কেন পাবে? ওর ধ্রুবকে এড়িয়ে চলা মানে নিজেকে ছোট করা, নিজের সন্তানকে কষ্ট দেওয়া। ও পাশে ফোন রিসিভ হয় একবারেই। ধ্রুব ঘুমু ঘুমু কণ্ঠে শুধায়, হ্যালো, কে বলছেন? পাপা, আমি আরসান। ধ্রুবর ঘুমের রেশ যেন ছুটে পালালো। তন্দ্রা ভেঙে ধরফড়ি উঠে বসলো সে। উদ্গ্রীব স্বরে আওড়ালো, বাবা তুমি কেমন আছো আমার বাবা? এটা আরশান বুড়ো আঙ্গুল দিয়ে নাকের ডগা কষলে মিহি স্বরে বলল, আই ফাইন পাপা। আজ স্কুলে প্যারেন্টস মিটিং আছে, তুমি আসবে না পাপা? ধ্রুব এক মুহূর্তের জন্য থমকে গেল। প্যারেন্টস মিটিং? কই, আবৃত্তি তো ওকে কিছু জানালো না। নিজে না জানাক, অন্তত কাউকে দিয়ে জানাতে পারতো। এরকম তো কথা ছিল না ওর সাথে। পাপা শোনো। হ্যাঁ শুনছি বাবাই। পাপা সব সময়ের মতো চলে আসবে, কেমন? আরশান উচ্ছ্বাসিত গলায় বলল। থ্যাংক ইউ পাপা। ধ্রুব হেসে বলে, ইউ আর মোস্ট ওয়েলকাম মাই বয়। আচ্ছা তোমার মাম্মাম? পুরো কথাটা বলার আগেই ও পাশে খট করে লাইনটা কেটে গেল। ধ্রুব ফোনটা হাতে নিয়ে থম মেরে বসে রইল। নিশ্চয় আবৃত্তি ফোনটা কেটে দিয়েছে। ধ্রুবর বুকে চিনচিনে ব্যথা জাগলো। আর যদি ও ঘৃণ্য পাপটা না করতো তাহলে হয়তো ও আবৃত্তি আর নিজের সন্তানের সাথে একটা সুখের সংসার রচিত হতো। সব কিছু পেয়েও হারিয়ে ফেলার আফসোসের মতো কঠিন যন্ত্রণা পৃথিবীর আর কারো না হোক। একটা দীর্ঘশ্বাস ফেলে ধ্রুব বেড থেকে নেমে দাঁড়ালো। কিছু একটা মনে পড়তে সারা রুমে চোখ বুলিয়েও ইরাকে কোথাও দেখতে পেল না। বুক ছিঁড়ে একটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস নির্গত হলো তার। কি করছে ও? কাল দীপ্তর কথাগুলো মনে পড়ল তার। আসলে ও কি চাই? কেন করছে এসব? এই জীবন তো ধ্রুব নিজে বেছে নিয়েছিল। তাহলে এখন ইরার সাথে এরকম ব্যবহারের তো কোনো মানেই নেই। ক্লান্ত শ্বাস ফেলে নিজের ল্যাপটপে ছুটির ইমেল পাঠিয়ে ধ্রুব দীপ্তর রুমে গেল ইরাকে আনতে। ঐক্যর রুমের কিং সাইজ বিছানায় বাবু হয়ে চুপচাপ বসে আছে ওয়াফা। স্কুলের জন্য একেবারে তৈরি সে। গোলগাল মুখে আকাশসম মায়ানি চোখ পিটপিট করে দেখে চলেছে নিজের পাপাকে, যে কিনা আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নায় নিজের অংশকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ঐক্যর ঠোঁট মৃদু হাসিতে প্রসারিত হলো। হঠাৎ ওয়াফাকে চমকে দিয়ে ঐক্য চোখ মারল। ওয়াফা চোখ বড় বড় করে ফেলল ঐক্যর কাণ্ডে। ঐক্য মেয়ের বিহ্বল আদুরে মুখটা দেখে দুষ্টু হেসে আবারও চোখ মারল। ওয়াফা খিলখিলিয়ে হেসে খাটে উল্টো হয়ে শুয়ে পড়ল।
ঐক্য হৃদয় সহ গোটা কক্ষটা জুড়িয়ে যায় ওয়াফার অকৃত্রিম হাসির ঝংকারে। ঘড়িতে তাকিয়ে নিজের হাতের গতি বাড়ায়। মেয়েকে খাইয়ে রেডি করিয়ে নিজে রেডি হতে হতে বেশ লেট হয়ে গিয়েছে। শার্টের উপর ব্লেজার পরে নিয়ে ঐক্য এখনও হাসতে থাকা মেয়েকে টুপ করে কোলে তুলে নিল। ওয়াফার কালে চুমু খেয়ে বলল, ব্যাস আমাজান, হয়েছে আর না, চলুন, দেরি হচ্ছে স্কুলের জন্য। ওয়াফাকে নিয়ে নিচে নামতে মিসেস জোবাইদা চৌধুরী আর ঐক্যর বড় ফুপু ওয়াহিদা চৌধুরীকে চোখে পড়ল। বোঝা যাচ্ছে ক্ষণিক পূর্বেই তার আগমন ঘটেছে চৌধুরী ভিলায়। ঐক্যকে নামতে দেখে গদগদ হেসে তিনি শুধালেন, কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ফুপি, আপনি কেমন আছেন? খুব খুব ভালো আছি। অর্ফা দাদিমণি কেমন আছে? মা, দাদুমণিকে সালাম দাও। আসসালামু আলাইকুম দাদুমণি। ওপার ওপর নিজ মাথা নাড়ল। ওয়াহিদা চৌধুরীর সাথে কুশলাদি বিনিময়ের পর ঐক্য কবজিতে বাঁধা লক্ষ টাকা মূল্যের ঘড়িতে সময় দেখে ব্যস্ত স্বরে বলল, আচ্ছা আম্মু, ফুপি, আমি আসছি, ওয়াফা লেট হয়ে যাবে তাহলে। সাবধানে যেও। ঐক্য যেতেই ওয়াহিদা চৌধুরী জোবাইদা বেগমকে চেপে ধরলেন। ভাবি ঐক্যকে বলেছো মেয়েটার কথা? জোবাইদা চৌধুরী বলেন, বলছি ওয়াহিদা, কিন্তু ঐক্য মানা করে দিয়েছে। ও মা, কেন? এত ভালো পাত্রী, তার উপর সিঙ্গেল হয়েও বিয়েতে কোনো আপত্তি নেই তাদের। এখানে তোমার গুণধর ছেলে কেন বেঁকে বসলো? জোবাইদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঐক্য বলেছে বিয়ে যদি করতে হয় তাহলে ডিভোর্সি কোনো মেয়েকে বিয়ে করবে। জানি না এত বছর পর হঠাৎ কেন, কি বুঝে ও বিয়েতে মত দিয়েছে, আর কেনই বা তালাকপ্রাপ্ত কাউকে বিয়ে করতে চাই। কিন্তু আমিও ওর সাথে একমত ওয়াহিদা। সমাজের একটা ডিভোর্সি মেয়ের দায়িত্ব যদি আমার ছেলে নেয় তাতে ক্ষতি কিসের? একজন ডিভোর্সি মেয়ের জন্য এই সমাজ কতটা বিষাক্ত তা খুব করেই জানো তুমি। কিন্তু ভাবি, কোনো কিন্তু নয় ওয়াহিদা, ছেলে আমার বিয়েতে মত দিয়েছে, এই ঢের। আচ্ছা তাহলে কি ডিভোর্সি মেয়ে দেখতে বলবো ঘটককে? দাঁড়াও ঐশী, ওয়াফা দাদুমনির স্কুলে একটা মেয়ের কথা বলেছিলে গতকাল, আগে ওই মেয়েটাকে দেখে নি। ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের সামনে পার্কিং এরিয়ায় থামলো ঐক্যর কার। সচরাচর নিচে ড্রাইভ করলো, আজ ড্রাইভার সাহেবকে নিয়ে এসেছে। পেছনের ছিটে বাবা মেয়েদের রাজ্যের গল্প করতে করতে স্কুলে এসে পৌঁছেছে। গল্প বলতে শুধু অফায় হাজারখানেক বাচ্চা সুলভ কথা বলে গিয়েছে, আর ঐক্য মনোযোগ দিয়ে শুনেছে তার পাখিটার কিচিরমিচির। যদিও ওয়াফার ইদানিং সকল কথার কেন্দ্রবিন্দু আবৃত্তি নামক রমণী। ঐক্যভাবে তার ওয়াফা হয়তো এই রমণীটির কাছে মাটি স্নেহে সুধার আস্বাদন করেছে, তাই এত মায়া ওই রমণীর প্রতি। গাড়ি থেকে নেমে ঐক্য মেয়েকে কোলে নিয়ে নামলো। সেই সময়ই বিপরীত পাশ হতে একটা সিএনজি থামলো স্কুলের সামনে। পাপা দেখো, সুইটি আন্টিরা এসেছে। ঐক্য কিছু বলল না, কিন্তু ভেতরেও চলে গেল না। কি মনে করে ঠায় দাঁড়িয়ে রইল। আবৃত্তি নেমে আরশানকে সাবধানে ধরে নামালো। আরশান নেমে স্কুলের সামনে তাকাতেই ওয়াফাকে চোখে পড়ল। আবৃত্তিকে রেখে দৌড়ে ওয়াফাদের কাছে চলে গেল। আবৃত্তি পিছু ফিরে আরশানকে ডাকতে নিলে ঐক্যর সাথে চোখাচোখি হয়ে যায়। বাড়া মিটিয়ে না চাইতো ঐক্যর সামনে আসতে হলো। আবৃত্তি আসতেই ওয়াফা ছুটে আবৃত্তি দুপা জড়িয়ে ধরল। আবৃত্তি হেসে কোলে তুলে নিল বাচ্চাটাকে। ওয়াফা আবৃত্তির মসৃণ গাল দুটো ধরে আধো গলায় বলে ওঠে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে সুইটি আন্টি। আবৃত্তি সেই প্রথম দিনের মতো থতমত খেলো। অত ভুলে যায় ওয়াফাকে কোলে নেওয়া মানে আরেকবার নতুন করে বিব্রত হওয়া। আবৃত্তির অপ্রস্তুত মুখভঙ্গি লক্ষ্য করে ঐক্য ঠোঁট বেঁকিয়ে হাসলো, বিড়বি করে বলল, সুইটি আন্টিকে তোমার কাছে কোন দিনও সুন্দর লাগে না আম্মাজান? ঐক্য আজ কি মনে করে হুট করে আরশানকে কোলে তুলে নিল। আরশান চোখ পিটপিট করে তাকিয়ে রইল। গম্ভীর মুখ ঐক্য আতুরে স্বরে জিজ্ঞেস করল, কেমন আছো চ্যাম্প? খুব ভালো আঙ্কেল। ঐক্য এক পলক আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা আবৃত্তির দিকে চাইল, বলল, আপনি কেমন আছেন মিস আবৃত্তি? খন্দকার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। ঐক্য নিজের ব্লেজারের পকেট থেকে দুটো চকলেট বের করে আরশান আর ওয়াফাকে দিল। ওরা নিজেদের মতো ব্যস্ত ছিল, কিন্তু খেয়াল করলো না দূর হতে ধ্রুব স্থির চোখে তাদের দিকে চেয়ে আছে। চোখে একটু হিংসা ফুটল কি
কে জানে স্কুলের সামনে নিজের প্রাক্তন স্ত্রী আর সন্তানকে নিজের অফিসের বসের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতে দেখে ধ্রুবর বুকটা ধক করে ওঠে। আবৃত্তির কোলে ওয়াফা আর ঐক্যর কোলে আরশানকে দেখে অদ্ভুত অস্থিরতা অনুভব হচ্ছে, মনে কোনো আগাম শঙ্কা জাগছে। ওর তাকিয়ে থাকার মাঝে ওরা স্কুলের গেট পেরিয়ে ভেতরে চলে গেল। ধ্রুব নিজেকে সামলে ধ্রুব নিজেও এগোলো। আজ আবৃত্তির সাথে ওকে কথা বলতেই হবে যেভাবেই হোক। স্কুলের প্যারেন্টস মিটিং রুমে সব স্টুডেন্টদের প্যারেন্টস অলরেডি চলে এসেছে। মিটিং শুরু হতে এখনও কিছু সময় বাকি আছে বিধায় সব অভিভাবকরা একে অপরের সাথে খোশ গল্পে মেতে আছে। ঐক্য আর আবৃত্তি আরশান ওয়াফাকে নিয়ে একসাথে ঢুকে সকলে ফিরে তাকাই ওদের দিকে। এর মধ্যে একজন নতুন স্টুডেন্ট এর মা হেসে দাঁড়িয়ে বলে, মাশাল্লাহ আপু, ওরা আপনাদের টুইন বেবি, অনেক কিউট দুজনেই। আ হ্যাপি ফ্যামিলি। কি নয়নাভিরাম লাগছে পুরো পরিবারকে। ঐক্য আবৃত্তি দুজনে বেশ অপ্রস্তুত হলো কিছু বলাই হঠাৎ পেছন থেকে কেউ ঠান্ডা গলায় বলে ওঠে, আরশান ইজ মাই সান, মিসেস হোয়াট এভার। মহিলাটি থতমত খেলো। সবের সামনে তাকিয়ে গোল গোল চোখে ব্ল্যাক কোট প্যান্ট পরে সাজে আসা সুদর্শন ধ্রুবকে দেখলো। আরশান উৎফুল্ল গলায় চিৎকার করে ওঠে, পাপা। উপস্থিত সকলে অবাক চোখে একে অপরের দিকে চেয়ে নীরব দৃষ্টি বিনিময় করলো। ধ্রুব সেই দৃষ্টিকে পাত্তা না দিয়ে একদম ঐক্যর সামনে শটান হয়ে দাঁড়ালো। ভদ্রতার বালাই ছাড়াই ঐক্যর কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিল আরশানকে। ঐক্য ভুরুকুচকে চেয়ে দেখলো শুধু ধ্রুবর সাথে কোনোরূপ বাক্য বিনিময় ছাড়াই একটা চেয়ার টেনে বসলো এক পাশে। আবৃত্তি সকলের দিকে এক পলক চেয়ে একটু সাইডে চলে গেল, যেন বাঁচতে চাইছে সবার কৌতূহলপূর্ণ দৃষ্টি থেকে। ধ্রুব সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কিছু পল বাদেই সবাই পুনরায় যে যার মতো আবার আড্ডায় মেতে উঠল। ধ্রুব মাথা নিচু করে বসে থাকে। হালকা আসমানি রঙের চুড়িদারে আবৃত্তিকে অবিবাহিত মেয়েদের মতোই দেখতে লাগছে। বিয়ের পর থেকে সবসময় আবৃত্তিকে শাড়িতে দেখে অভ্যস্ত ধ্রুব। শাড়ি পরে কোমরে আঁচল গুজে দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটিয়ে দেওয়া আবৃত্তিকে দেখে না চাইতো মুগ্ধতায় ভরে উঠত ধ্রুবর দুচোখ। কেন যেন এই পোশাকে আবৃত্তিকে দেখে ধ্রুবর ভেতরটা পুনরায় বিদগ্ধ হলো। হঠাৎ চারিদিকে সতর্ক দৃষ্টি ফেলে আরশানকে বলল, আরশান, তুমি এখানে তোমার ফ্রেন্ডসদের সাথে খেলো, পাপা আসছে কেমন। আচ্ছা পাপা। আবৃত্তি। অতি পরিচিত কণ্ঠে নিজের নামটা শুনে আবৃত্তি চমকে ওঠে। পেছনে ফিরে দেখে ধ্রুব একদম তার পেছনেই দাঁড়িয়ে আছে। সবচেয়ে অপছন্দের মানুষটিকে নিজের এত সন্নিকটে অনুভব করে অজান্তে আবৃত্তি ঘৃণায়গা গুলিয়ে উঠল। ডিভোর্সের পর থেকে ধ্রুবকে এড়িয়ে চলে আবৃত্তি। পালাতে নয়, ওকে দেখলে ওর ঘৃণ্য অতীতটা মনে পড়ে যায় আবৃত্তির। গা গলাতে শুরু করে ভীষণভাবে। আবৃত্তি সম্পূর্ণ হতবাক করে দিয়ে ধ্রুব অকমর সাথে বলে উঠল, তোমাকে শাড়ি ছাড়া অসম্পূর্ণ দেখতে লাগছে আবৃত্তি। শাড়ি জড়ানোর অধিকারটা তুমি নিজে কেড়ে নিয়েছো ধ্রুব। শাড়ি নামক বস্তুটা মিসেস ধ্রুব ওয়াহিদের জন্য মানুষই ছিল। আমি এখন শুধুমাত্র মিস আবৃত্তি খন্দকার, আর ডিভোর্সি মেয়েদের বদনে যে শাড়িটা মানায় না। আবৃত্তির নিরেট স্বর, কোনো জড়তা নেই তাতে। ধ্রুব থমকে দাঁড়িয়ে রইল দুপল। টনটনে চোখে আবেগ মিশিয়ে শুধালো, আমাকে অনেক ঘৃণা করো তাই না। আহা, আপনার প্রতি আমার সকল অনুভূতি বহু আগে নিঃশেষ হয়েছে। তাছাড়া ঘৃণা তার প্রতিই আসে যার প্রতি আমাদের কোনো প্রকার অনুভূতি থাকে। আপনি আমার ঘৃণাটুকুরও যোগ্য না ধ্রুব ওয়াহিদ। আবৃত্তির সদা নির্লিপ্ত স্বর। ধ্রুব বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল আবৃত্তি স্নিগ্ধ অথচ তেজদীপ্ত পেলব আননে। সূক্ষ্ম ব্যথারা কামড়ে ধরল হৃদয়। আবৃত্তির সুশ্রী অবিচল মুখটাতে ধ্রুব হতবাক নেত্রে চেয়ে থাকে মূর্তির মতন। ধ্রুব। অতি চেনা পরিচিত পুরুষ কণ্ঠের গম্ভীর আওয়াজে আবৃত্তি ধ্রুব দুজনেই চমকে ওঠে। পেছন ফিরে দেখে ঐক্য শটান হয়ে দাঁড়িয়ে আছে করিডোরের সামনে। ঐক্যর সামনে এগিয়ে আসে, পকেটে এক হাত গুজে থমথমে মুখে ধ্রুবর অস্থির মুখটা পরখ করে রাশভারী আওয়াজে বলল, এটা পাবলিক প্লেস ধ্রুব। এই স্থানে একজন নারীকে উত্ত্যক্ত করা নিশ্চয়ই কোনো ভদ্রপুরুষের কাজ নয়। আবৃত্তি, আমার ঐক্য ধ্রুবকে দেয় না কথাটা সম্পূর্ণ করতে। নিরেট ঠান্ডা গলায় বলে, তোমার প্রাক্তন স্ত্রী ধ্রুব, মিস আবৃত্তি এখন তোমার প্রাক্তন, আর হতে পারে উনি কারো ভবিষ্যৎ স্ত্রী। তাই এটা মাথায় রেখে ওনার সাথে ট্রিট করবে আশা করি।
ধ্রুবর মুখের রক্ত সরে গেল সহসা। হতবাক চোখ থমকে তাকিয়ে দেখল সটান হয়ে নিলিপ্ত চোখে তাকিয়ে থাকা ঐক্যকে। ওই কণ্ঠে যেন কিছু একটা ছিল যা ধ্রুবকে মুহূর্তে চুপ করিয়ে দিল। চেষ্টা করো আর কোনো শব্দ উচ্চারণ করতে পারল না কেন যেন ঐক্যর উপস্থিতি ওকে ভীত করে তুলল। কি তার কারণ জানা নেই ধ্রুবর। তারপর আর কিছু বলার শক্তি বা সাহস অবশিষ্ট রইল না ধ্রুবর জন্য। অনুশোচনায় জর্জরিত চোখ জোড়া তুলে এক পলক দেখল আবৃত্তি। উচ্ছ্বসিত পেল আনন্দ। সূক্ষ্ম ব্যথায় চিনচিন করে উঠল হৃদয়। ক্লান্ত শ্বাস ফেলে নিঃশব্দ পায়ে চোরের মতন করিডর ত্যাগ করল। ধ্রুব যেতে নিলিপ্ত চোখ জোড়া তুলে আবৃত্তিকে দেখল ঐক্য। কেন যেন আবৃত্তির ছলছল চোখ জোড়া ভালো লাগলো না দেখতে। এই নারীর চোখে অশ্রু কেন ঝরবে একজন প্রতারকের জন্য? অবশ্য সেই বা কী করেছে? কোনো এক ছলনাময়ী ছলনা আর বিশ্বাসঘাতকতায় নিজের জীবনে 3-3টে বছর অন্ধকারে নিমজ্জিত রেখেছে। না আর না, এবার ঐক্য চৌধুরী লাইফে মুভ অন করবে। নিজের মতো চরমভাবে ঠকে যাওয়া আরেকটা ভঙ্গুর নারীর ভরসা স্থল হবে। তার প্রয়োজনে দ্বিতীয় সূচনা হয়ে তার বেরং ভুবনটা আবার রাঙিয়ে দেবেই দেবে। এত সুন্দর একটা সিদ্ধান্ত ঐক্য কি মাত্র 2 মিনিটে নিয়েছে? না, ঐক্য এই সিদ্ধান্ত গত 2 দিন 2 রাত সুদীর্ঘ 48 ঘন্টা পরে ভেবে নিয়েছে। নিজের উচ্ছেনে চলে যাওয়া জীবনটাকে নিয়ে ওকে ভাবতে বাধ্য করেছে আবৃত্তি নামক এই অদ্ভুত রমণী, যাকে ঐক্য নিকট কখনো পর্বতের মতো অটল, আবার কখনো ভগ্নপ্রায় মানবী মনে হয়, কখনো মনে হয় দুরন্ত কিশোরীর ন্যায় উচ্ছল, কখনো আবার একজন নরম কোমলমতী জননী। আবৃত্তি এখনো স্থির চোখে ধ্রুবর গমন পথে চেয়ে আছে। ঐক্য দুপা এগিয়ে আবৃত্তির মুখোমুখি দাঁড়ায়। এবার না চাইতো আবৃত্তির দৃষ্টি ঘুরে এসে ঐক্যতে স্থির হয়। লম্বাটে ঐক্যর সাথে চোখ মেলাতে আবৃত্তিকে খানিকটা মাথাটা উপরে তুলতে হয়। ঐক্য আবৃত্তির অশ্রুসিক্ত হরুণী নয়, যুগলে নিজের নিগুড় দৃষ্টি রেখে ভরাট কণ্ঠে বলে ওঠে, তুমি নারী, তুমি মা, তুমি তেজস্বী। তোমার এই চোখের প্রতিটা অশ্রু মূল্যবান। তাহলে কেন সেই অমূল্য অশ্রুকণা কোনো এক অযোগ্যের তরে ঝরাও? ঐক্যর কথাই কি ছিল জানা নেই। আবৃত্তি ব্যতিব্যস্ত হাতে চোখ উপচে আসা নেত্রজল মুছে নেয়। ঠিকই তো, ও কেন কাঁদবে? কোনো প্রতারকের জন্য কাঁদা মানে নিজেকে নিজেই অপমান করা। আমি ধ্রুবর জন্য কাঁদছি না, ওর জন্য কাঁদার দিন আমার বহু আগেই ফুরিয়েছে। এই দুটো চোখ ভরে উঠল কেন তবে? আবৃত্তি মলিন হেসে বলে, জানেন, পুরুষের সুখ খুবই সস্তা এবং সহজলভ্য। তাদের কেবল নারী আর শরীর ভরা যৌন তৃপ্তি বাদে আর কিছুই লাগে না। তাদের কাছে মায়া, ভালোবাসা, ইমোশন নামক কোনো অনুভূতি আশা করাটা বোকামি। না হলে একটা নারীর হৃদয় ভেঙে খান খান করার আগে তাদের বুকটা ক্ষীণ সময়জনী হলেও কাঁপতো। কথাগুলো বলে আবৃত্তি শ্বাস নেয় খানিকটা। ঐক্য স্তব্ধ হয়ে শোনে আবৃত্তির কথাগুলো। টান টান কঠোর মুখটা শিথিল হয়ে আসে কথাগুলোর বানে। এক দৃষ্টিতে চেয়ে দেখে আবৃত্তির লালাপ কান্নাসিক্ত মুখশ্রী। কথাগুলো বলার সময় আবৃত্তির ঈষৎ রক্তিম ওষ্ঠজোড়া তিত্তিরিয়ে কাঁপছে। ও এসব ঐক্যকে কেন বলছে জানে না, হয়তো ঐক্য পুরুষ বলে, কিন্তু আবৃত্তি হয়তো জানে না পৃথিবীর সব পুরুষ এক নয়। তাদের মধ্যে বিচিত্রা আছে বলে পৃথিবীতে ভালোবাসা নামক মূল্যবান অনুভূতিটা এখনও টিকে আছে। আবৃত্তি বিমর্ষ চিত্রে বলে গেল নিজের মতন করে, আমার এই চোখের জল শুধুমাত্র নিজের প্রতি হতাশায়। কেন আমি শুধু শুধু জীবনে 5টা বছর নষ্ট করলাম? লাইফ ইজ টু শর্ট, মিস আবৃত্তি। আবৃত্তি অবাক চোখ তুলে তাকায়, অবোধ গলায় শুধায়, মানেটা হচ্ছে এই যে আপনি জীবনের হারিয়ে যাওয়া সময়গুলো নিয়ে আফসোসে ভুগছেন, আর সেই আফসোস মনে পুষে নিজের বর্তমানটাকে নষ্ট করছেন। আবৃত্তি কিছু বলল না। ঐক্য ফের বলল অস্ফুটে, আমি জানি মিস আবৃত্তি, ফেলে আসা অতীত আপনি চাইলেও ভুলতে পারবেন না, কারণ সেই অতীত বর্তমানেও আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। তাই ভালো হয় আপনি অতীত আর বর্তমানকে এড়িয়ে ভবিষ্যতের পথে হাঁটুন। আই রিপিট, মিস আবৃত্তি, লাইফ ইজ টু শর্ট। একচোট মুগ্ধতায় আবৃত্তি দুনয়ন ছলকে উঠল। ডিভোর্সের পর অনেকজনে অনেক রকম কথাই ওকে বলেছে ও শুনেছে। তাদের মধ্যে কেউ কেউ মিথ্যা আশ্বাসের বাণী শুনিয়েছে, আবার কেউ খোঁচা মেরে ওর
দগদগে ঘা আরও খুঁজিয়েছে, কিন্তু ঐক্যর মতো কেউ কোনোদিন বলেনি আবৃত্তিরও নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। ও নিজেরও অধিকার আছে জীবনে সুখে থাকার। আবৃত্তির হঠাৎ ভীষণ অদ্ভুত লাগলো একটা বিষয়ে, যে লোক ওকে লাইফে মুভ অন করার জন্য অনুপ্রেরণা দিচ্ছে সে লোক কেন তবে নিজের অতীতের বিভীষিকায় এখনও ডুবে আছে। অন্তরের তাড়নায় না পারতেই প্রশ্নটা করে বসলো আবৃত্তি। তবে আপনি কেন এখনো নিজের জীবনে মুভ অন করতে পারেননি ঐক্য সাহেব? ঐক্য তিল পরিমাণ ভরকালো না প্রশ্নটিতে, যেন ও জানতো আবৃত্তি এমন একটা প্রশ্ন ওকে করবে। ঐক্য ঠোঁট টেনে হাসলো, আবিষ্ট নয়নে আবৃত্তির দিকে তাকিয়ে মিহির স্বরে বলল, তখন এমন কোনো নারীকে পাইনি যাকে দেখে মনে হয়েছে ঐক্য এবার তোর জীবনে মুভ অন করা উচিত। আবৃত্তির বুকটা ধুকপুক করে ওঠে কেন জানি। ঐক্য পুরোটা কথা এক দৃষ্টিতে আবৃত্তির চোখে চেয়ে বলে। আবৃত্তির হঠাৎ শরীরটা ছেড়ে দেয়, ডাল হারিয়ে পড়ে যেতে নিলেই হঠাৎ ধরফড়িয়ে ওকে আগলে নেয় ঐক্য। আবৃত্তির রক্ত ছলকে ওঠে, কোনো পরপুরুষের বাহুতে আছে অনুধাবন হতেই তটস্থ নিজেকে ছাড়িয়ে নেয়। ঐক্যকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে টালমাটাল পায়ে মিটিং কক্ষের দিকে অগ্রসর হয়। ঐক্য আবৃত্তির গমন পানে চেয়ে বিড়বিড় করে বলে, খুব শীঘ্রই আপনাকে ছোঁয়ার হালাল সার্টিফিকেট আমার হাতে থাকবে আবৃত্তি। আবৃত্তি মিটিং রুমে প্রবেশ করতে সবার ফিসফিসানি থেমে গেল। আবৃত্তি তাকিয়ে দেখলো কোনার একটা চেয়ারে ধূপর আরশানকে কোলে নিয়ে থমথমে মুখে বসে আছে। আরশান ধূপর ফোনটা নিয়ে বিভোর হয়ে গেমস খেলছে। আবৃত্তি আসতে চোখ উঠিয়ে এক পলক দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল। চোখ মুখ বেশ গম্ভীর, তাকে দেখে উপস্থিত সবার ফিসফিসানি থেমে যাওয়া। ধূপর রগরগে চেহারা পর করে আবৃত্তি যা বোঝার বুঝে গেল। এতক্ষণ যে এখানে ওকে নিয়ে গসিপ হচ্ছিল ও নিশ্চিত। আবৃত্তি এতে বিন্দুমাত্র বিচলিত বোধ করল না। মহিলা অভিভাবকদের নিকটে আরেকটা চেয়ার টেনে বসলো ও বসার সাথে সাথে আরশানের ক্লাসমেট টুসুর মা ফিসফিস করে শুধালেন, আরশানের মাম্মি, শুনলাম আপনার আর আরশানের পাপার নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। উপস্থিত সকল এলিট শ্রেণীর মহিলাগণের সমস্ত আগ্রহ আবৃত্তির দিকে। এতগুলো তীরের মতো চাহনি বিপরীত আবৃত্তি ঘাবড়ালো না, ধীরস্থির কণ্ঠে সাবলীল কণ্ঠে বলল, জি আপনি ঠিকই শুনেছেন। মহিলাগণ বেশ অবাক হলো আবৃত্তির নির্লিপ্ত উত্তরে। অবাক চোখে একে অপরের দিকে তাকালো সবাই। মহিলাটি আর কোনো প্রশ্ন করার সাহস পেল না, কিন্তু পাশের আরেকজন থেমে থাকলো না, খোঁচা মেরে বলে উঠল, আহারে, কেন হলো? মানে আপনার প্রাক্তন দেখেছি খুব সুদর্শন, কেয়ারিংও মনে হচ্ছে, তাহলে বিচ্ছেদ কেন হলো বুঝলাম না। আবৃত্তির পেট ফেটে হাসি পেল মহিলাটির কথা শুনে। এরা নাকি আবার নিজেকে শিক্ষিত দাবি করে। আবৃত্তির ঠোঁটে ক্ষীণ হাসি রেখে প্রত্যুত্তর করলো কাঠ কাঠ গলায়, আপু একটা কথা কি জানেন, চকচক করলেই শোনা হয় না। কারো বাহ্যিক সৌন্দর্য অবলোকন করে অন্তত তার ব্যক্তিত্ব বা চরিত্র বিচার করবেন না। এটা আপনার নিচু আর নোংরা মন মানসিকতার পরিচয় দেবে। মহিলাটি চোখ নামিয়ে নেয় বিস্তর লজ্জার অপমানে। বাকিরা সবাই হতবাক হয়ে বসে থাকে। এদের মধ্যে কেউ আবার মুগ্ধ হয় আবৃত্তির তেজিয়ান গলার প্রতিবাদে। ধ্রুব এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবৃত্তির দিকে। ওখানে কি কথা হচ্ছে তা ওর কানে না গেল। আবৃত্তির বচনভঙ্গি ঠোঁট নাড়ানোতে ওর মনটা অশান্ত হচ্ছে। মাত্র 2 মাস হয়েছে তাদের বিচ্ছেদে। ধ্রুব এখনও নিজের মনকে শক্ত করতে পারছে না। বাকি জীবন কিভাবে কাটাবে আবৃত্তিকে ভুলে। গুমট পরিস্থিতির ইতি টানে হেড মিসের আগমনে। ততক্ষণে ঐক্য বসে পড়ে মেয়ের পাশে। ওয়াফা পাপাকে দেখে টুপ করে তার কোলে বসে যায়। বিপরীতে ঐক্য মুচকি হেসে মেয়েকে বুকে জড়িয়ে বসে থাকে। হেডমিসও বাচ্চাদের শিক্ষকদের নিয়ে আসন্ন পরীক্ষার বিষয়ে অনেক কথা বললেন তিনি। তারপর আমন্ত্রিত অতিথিদের জন্য হালকা স্ন্যাক্সের ব্যবস্থা করল স্কুল কর্তৃপক্ষ। মিটিং শেষ হওয়ার পর বাচ্চারা সবাই যে যার ক্লাসে চলে গেল। স্কুল ছুটির পর আবৃত্তি আগে আগে ব্যস্ত গতিতে বের হয়ে আসলো, উদ্দেশ্য ধ্রুবকে এড়িয়ে বাড়ি ফেরা। তখন বাচ্চারা ক্লাসে যাওয়ার পরও যখন ধ্রুব ঠায় দাঁড়িয়েছিল তখনই বুঝেছে আবৃত্তি দুপুর ওদের আজ ছাড়বে না। আবৃত্তি কিছুতেই চাইছে না এই ধ্রুব নামক প্রতারকের সঙ্গ। শুধুমাত্র ছেলেটার জন্য ধ্রুবকে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে। দুপুর এক্সিস্টেন্সেরও আবৃত্তি অস্বস্তি হয়।
ঘেন্নায় মরে যেতে ইচ্ছে করে। আবৃত্তি বুঝে উঠতে পারে না এই পুরুষ জাতিকে। অবশ্য ধ্রুবকে কখনোই বুঝে ওঠেনি, সেই সুযোগটা ওকে দেওয়াই হয়নি। দুটো বালিশে পাশাপাশি শুয়ে ওদের দুজনের মধ্যে ছিল এক পৃথিবী সম দূরত্ব, যে দূরত্বটা আবৃত্তি 5 বছর চেষ্টা করেও মেটাতে পারেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে আবৃত্তি কয়েকটা সিএনজি দাঁড় করাতে চাইল, কিন্তু সবকটা সিএনজি যাত্রী বহন করে নিয়ে যাচ্ছে। আবৃত্তি ভয়ে ভয়ে বারবার পেছন তাকাচ্ছে। তখন ছুটির সময় একটা কল আসে। ধ্রুব সেটা রিসিভ করে সাইডে চলে গিয়েছিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে আবৃত্তি তড়িঘড়ি করে আরশানকে নিয়ে বের হয়ে এসেছে। মাম্মা, পাপা কোথায়? পাপা যাবে না আমাদের সাথে? না বাবা। কেন? আবৃত্তি, আবৃত্তির আতকে ওঠা দাঁত কিরমির করে বিড়বিড়ায়। ইয়া আল্লাহ, শেষ রক্ষা হলো না। ধ্রুব বড় বড় পা ফেলে এগিয়ে এসে একদম আবৃত্তির সম্মুখে এসে দাঁড়ায়। ওর শান্ত দৃষ্টি আবৃত্তির পেলব আননে। আরশান স্বভাবসুলভ উৎফুল্লতায় মজে যায় সেও জনককে দেখে। সে তো আর জানে না তার বাবার কীর্তি। ধ্রুব আরশানকে কোলে তুলে আবৃত্তিকে শুধায়। পালিয়ে যাচ্ছ? হ্যাঁ। আবৃত্তি ভনিতা না করে প্রত্যুত্তর করল। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ বি কমফোর্টেবল। আমার উপস্থিতি যদি তোমার জন্য এতটাই ঘৃণার হয়, আমি আসবো না আর তোমার সামনে। আবৃত্তি থমথমে মুখী করে রইল। ধ্রুব অনুরোধের স্বরে বলল। আবৃত্তি কিছু বলবে বলে মুখ খুলবে, এর পূর্বে ধ্রুবর ফোনটা তার স্বরে বেজে উঠল। ধ্রুব পকেট থেকে ফোনটা বের করে। আবৃত্তি স্পষ্ট দেখে স্ক্রিনে ইরানি কলার নেমটা জলজল করছে। আবৃত্তির বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। ধ্রুব বিব্রত হয়, ফোনটা রিসিভ করে। প্রাক্তনের সামনে বর্তমানের কল। প্রাক্তন আর বর্তমান মিক্সড হয়ে যাওয়ার বেচারা বেশ বিড়ম্বনায় ভুগছে। ফোনের ওপাশে কি বলল আবৃত্তি শুনল না, কিন্তু এরপরে ধ্রুবর চেহারাখানা বেশ বিচলিত দেখা গেল। আবৃত্তি ভুরকুচকে চেয়ে রইল। ধ্রুব ফোন কাটতেই যেন ওর নাভিশ্বাস উঠে গেল। সেভাবে হড়বড়িয়ে বলল, আবৃত্তি, আমাকে যেতে হবে। ইরার শরীর ভালো নেই। হঠাৎ আবৃত্তি হাত উঠিয়ে থামিয়ে দিল ধ্রুবকে। বলল ধীরে সুস্থে, বুঝেছি, আমিও সেটাই বলছি আপনাকে। আপনার অসুস্থ স্ত্রীর পাশে থাকা দরকার, অথচ আপনি এখন প্রাক্তনকে বাড়ি পৌঁছে দিতে দাঁড়িয়ে আছেন। প্লিজ গো। আবৃত্তি হাত দিয়ে যাওয়ার ইশারা করে বলল। ধ্রুব চুপচাপ হজম করে নিল আবৃত্তির কটু বাক্যগুলো। প্রত্যুত্তরে কিছু না বলে মাথা নিচু করে প্রস্থান নিল। ধ্রুব যেতে আবৃত্তি মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালো এ যাত্রায় বাঁচিয়ে নেওয়ার জন্য। আবৃত্তি মনে মনে প্রার্থনা করে প্রাক্তনকে ফেস করার মতো জঘন্য যন্ত্রণা ওপরওয়ালা তার কাউকে না দিক। একটা ব্যথাতুর নিঃশ্বাস ফেলে সে পিছু ফিরল। খানিকটা চমকে দেখল ঐক্য একদম তাদের সন্নিকটে এগিয়ে আসছে। আবৃত্তি কিছু বলার আগেই ঐক্য নিজ থেকেই স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলল, বাড়ি ফিরবেন না? জি ফিরবো। ঐক্য ইতস্তত ভঙ্গিতে বলল। যদি কিছু মনে না করেন, ক্যান আই ড্রপ ইউ? আবৃত্তি সাবলীলভাবে হেসে ফেলল, বলল, জি অবশ্যই। প্লিজ কাম। আবৃত্তি গাড়ির কাছে আসতেই ওয়াফা আবৃত্তির অন্যার প্রান্ত টেনে ধরল। আবৃত্তি তাকাতেই ওয়াফা আদো সুরে আবদার পারল, সুইটি আন্টি, আমি তোমার কোলে বসবো। আরশান হড়বড়িয়ে বলল, একদম না, আমি বসবো আমার মাম্মামের কোলে, তাই না মাম্মাম? ওয়াফা নিচে দুই কোমরে হাত রেখে চোখ পাকিয়ে বলে, আমি আগে বলেছি, তাই আমি সুইটি আন্টির কোলে বসবো। আরশান নিচের ঠোঁট কামড়ে নিজের অনামিকা আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে শাসিয়ে বলে, আমি বলেছি না আমি বসবো মাম্মামের কোলে। ওয়াফা নাক ফুলিয়ে বলল, না, আমি বসবো না আমি। আবৃত্তি আর ঐক্য হতবিহ্বল বনে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে। অফার আগে ফেটে পড়ে পিচ ঢালাই করা সড়কে ডান পা দাপিয়ে বলে, আমি আগে বলেছি না পচা ছেলে, আমি বসবো সুইটি আন্টির কোলে। আমি বলেছি মানে আমিই বসবো আমার মাম্মামের কোলে। তোমার কি মাম্মা নেই? আমি কি কখনো বলেছি তোমার মাম্মামের কোলে? শাট আপ। আবৃত্তি দোকানে হাত চেপে বলে, মৃদু চিৎকার করে আরশানকে ধমকে বলে, এটা কেমন কথা আরশান? যাও চুপচাপ বসে পড়ো। ওয়াফা কি সব সময় বায়না করার জন্য আমাকে পাবে? যাও বসো ওখানে। আরশানের চোখ টলমলো করে ওঠে আবৃত্তির ধমক খেয়ে। মাম্মাম অলওয়েজ তাকেই বকে দেয়। ওফা মুখ টিপে হাসে, ভালো হয়েছে, একদম ভালো হয়েছে, এবার আমি বসবো সুইটি আন্টির কোলে। ওফার গা জ্বালাময়ী হাসিতে আরশানের নাকের পাটা ফুলে ওঠে। ওয়েট এ মিনিট মিস আবৃত্তি।
ঐক্য এগিয়ে এসে গম্ভীর আওয়াজে আদেশ ছেড়ে এক প্রকার। তোমরা কেউ মিস আবৃতি কোলে বসতে পারবে না, দুজন পেছনের সিটে চুপচাপ বসো গিয়ে। উনি আমার পাশের সিটে বসবেন। অপা নাক ফুলিয়ে মিনমিনিয়ে বলে। পাপা, আমি সুইটি আন্টির কোলে বসবো। ওয়াফা, নোমো ওয়াচ, পাপা যেটা বলেছি সেটা করো। অগত্যা দুজনেই মুখ লটকে ব্যাক সিটে বসে পড়ে। আবৃত্তি ঠোঁট কামড়ে নিজের উপচে হাসি আটকায়। ঐক্যকে হাতে বুড়ো আঙ্গুলে ইশারা করে শাবাশি দেয়। লোকটা কি কৌশলেই না সামলে নিল দুজনকে। ঐক্য ঠোঁট এলিয়ে হাসলো বিপরীতে। আবৃত্তি এই প্রথম ঐক্যকে হাসতে দেখল। অজান্তেই মুগ্ধ হলো ওর দু নয়ন। প্লিজ সিট। ঐক্য ইশারা করে বলতে আবৃত্তি ভ্রম কাটে। দেখে ঐক্য ওর জন্য গাড়ি ডোর খুলে রেখেছে। আবৃত্তি অপ্রস্তুত হলো সামান্য। আবৃত্তি উঠে বসতেই ঐক্য গাড়ি স্টার্ট দিল। লুকিং মিররে তাকিয়ে দেখলো মুখ লটকে দুজন বুকে দুহাত বেঁধে দুদিকে তাকিয়ে আছে। আবৃত্তি হেসে ফিস ফিস করে বলল, একদম ঠিক হয়েছে।